তারেক চৌধুরী ছেলের এই নতুন নাটকে যথেষ্টই বিরক্ত হলেন। বিয়ে করার জন্য ছেলের গরজই তো সবচেয়ে বেশি ছিল। নির্লজ্জার মতো বলেছিল, বিয়ে আমি এই মেয়েকেই করব। এখন বিয়ের কিছু মুহূর্ত আগে মন পাল্টে গেছে। ইয়ার্কির একটা সীমা থাকে। তাসফিন, সবকিছুতে তোমাকে স্বাধীনতা দিয়েছি বলে এই না তুমি একটা মেয়েকে অপমান করবে আর আমি সহ্য করব? এনাদের সম্মান নিয়ে খেলার কোনো অধিকার নেই তোমার। চুপচাপ স্টেজে গিয়ে বসো। ময়ূরীর বাবা বিয়ায়ের কথা শুনে আশার আলো দেখতে পেলেন। তিনি হবু বিয়ায়ের কাছে ছুটে এলেন। ভাই সাহেব, আমাদের পক্ষ থেকে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি, কিন্তু আমার মেয়েটার জীবন এভাবে শেষ হতে দিবেন না। তারেক চৌধুরী বিয়াইকে আশ্বাস দিয়ে বললেন, আপনি ভাববেন না, আপনার মেয়ের বিয়ে আজই হবে, আর সেটা আমার ছেলের সাথেই হবে। তাসফিনের মাঝে কোনো অনুতাপ অনুশোচনা নেই। সে বরং সবটা উপভোগ করছে। হঠাৎ বাবা কেন এত ভালো সাজতে যাচ্ছে? আই এম রিয়েলি সরি বাবা, কিন্তু বিয়েটা আমি সত্যি করব না। তাসফিন মাথার পাগড়ি খুলে ফেলে দিয়ে প্রস্থান করছিল। ময়ূরী উষ্ট্রসিক্ত চোখে পাথরের মূর্তির ন্যায় বসে মানুষটাকে দেখছে। ময়ূরীর বড় ভাই মাহিম তাসফিনের পথ আটকালো। ক্রোধে গর্জন তুলে সে তাসফিনের উপর ঝাঁপিয়ে পড়ল। চোখ দিয়ে অগ্নিশিখা ছেড়ে ওর শেরওয়ানির কলার চেপে ধরল। দাঁতে দাঁত চেপে বলল, স্কাউন্ড্রেল, আমি তোকে খুন করে ফেলবো। আমার বোনকে বিয়ের আসর থেকে ফেলে যাওয়ার সাহস কি করে হয় তোর? তোকে কেউ কিছু বলবে না মনে করেছিস? মাহিমা কলার ধরে ঝাঁকাচ্ছে। তাসফিন এতেও হাসছে। মাহিমকে বোনের জন্য ছটফট করতে দেখে ওর বুকের আগুনে শীতল প্রলেপ পড়ছে। তাসফিন মাহিমের হাত কলার থেকে ছাড়িয়ে নিল। হাসি হাসি মুখে ওর কানের কাছে এগিয়ে এসে ফিস ফিস করে বলল, কষ্ট হচ্ছে শালাবাবু? উপস, বিয়েটা তো করছি না, তাই শালাবাবু হওয়ারও চান্স নেই। রাগ লাগছে? আমাকে মারতে ইচ্ছে করছে? বোনের কষ্ট সোজা কলিজায় গিয়ে লাগে, তাই না? কথাগুলো বলতে বলতেই তাসফিনের মুখ থেকে হাসি মুছে গেল। চোখ জোড়া হিংস্র হয়ে উঠল। চোখের সামনে নিজের কলিজার টুকরো বোনটাকে কষ্ট পেতে দেখে আমিও একইভাবে ছটফট করেছি। প্রতিনিয়ত প্রতিশোধের আগুনে পুড়েছি। আজ আমার প্রতিশোধ পূর্ণ হলো। আমার বোনকে ছুঁয়ে দেয়া কথা তার ভাইটা রেখেছে। ওকে বিয়ের আশ্বাস দিয়ে ছেড়ে গিয়েছিলি তো তুই। আমি তোর বোনকে বিয়ের আসর থেকে ছেড়ে যাচ্ছি, দেখি তুই কি করতে পারিস। কর শালা, চোখের সামনে বোনকে একটু একটু করে শেষ হয়ে যেতে দেখবি, কিন্তু তোর কিছুই করার থাকবে না। এটা জানতে চাইবি না কেন আমি এমন করছি, কিসের প্রতিশোধ নিচ্ছি? তাহলে জেনে রাখ, তোর বোন তার ভাইয়ের পাপের শাস্তি পাচ্ছে। বিয়ের আসর থেকে বর চলে গেছে কেন? মেয়ের নিশ্চয়ই কোনো সমস্যা আছে। হয়তো বিয়ের আগে করা মেয়ের কোনো কুকীর্তির কথা ছেলেটা জানতে পেরেছে। মেয়ে ধোয়া তুলসী পাতা হলে কি আর বিয়ে না করে বর চলে যেত? বধূর সাজে বসে থাকা ময়ূরীর দিকে একবারও না তাকিয়ে তাসফিন সেখান থেকে চলে এসেছে। ও ময়ূরীর দিকে একটিবার তাকালে দেখতে পেত মেয়েটা দু চোখ ভরা কতটা অবিশ্বাস নিয়ে তাকে দেখছে। তাসফিন চলে যাবার পর এখানে উপস্থিত প্রতিটা মানুষের মাঝে উক্ত কথাগুলো আগুনের লাভার মতো ছড়িয়ে গেল। একটু আগের বিয়ে বাড়ির কোলাহলপূর্ণ আনন্দময় পরিবেশ এখন শোকের ছায়ায় ঢাকা পড়েছে। ময়ূরী আবেগশূন্য হয়ে পাথরের মূর্তির ন্যায় বসে আছে। তার বাবা মিজানুর রহমান একমাত্র মেয়ের এই করুণ দশা সহ্য করতে পারলেন না। তিনি সেখানে জ্ঞান হারালেন। ময়ূরীর ভাই তার থেকে বছর কয়েক বড়। যাবার আগে তার কানে বলে যাওয়া তাসফিনের কথাগুলো এখনো তার গায়ে কম্পন সৃষ্টি করছে। তোর বোন তার ভাইয়ের পাপের শাস্তি পাচ্ছে। তার জন্যই কি তাহলে একমাত্র আদরের বোনের জীবনটা এভাবে নষ্ট হয়ে গেল? তার ভুলের কারণে? তাসফিনের বোনকে পিহু প্রতিশোধ নিতে তার ভাইকে লেলিয়ে দিয়েছে। বাড়ি ভর্তি প্রতিবেশীরা অনেকে ময়ূরীকে সান্ত্বনা দিতে চাইল, আবার কেউ কেউ তাচ্ছিল্যের সুরে বিদ্রুপ মাখা মন্তব্য করতেও পিছুপা হলো না। এত সব কিছুর মাঝেও ময়ূরী নির্বিকার। কোনো উপহাস, কোনো তুচ্ছ তাচ্ছিল্যই তাকে স্পর্শ করতে পারছে না। মানুষটা তাকে এভাবে ঠকাতে পারল? কেন করলো এমন? কি দোষ ছিল তার? মানুষটাকে তো সে চিনতও না। একরাশ অপ্রত্যাশিত মুগ্ধতা নিয়ে তার জীবনে এলো, নিজের ব্যক্তিত্ব দিয়ে একটু একটু করে তার মনে জায়গা করে নিল। এখন সেই মুগ্ধতাকে তিক্ততার রূপ দিয়ে কেন চলে যাচ্ছে মানুষটা? তাসফিন ওখান থেকে বেরিয়ে সোজা হসপিটালে এসেছে। মরিদের বাড়ি থেকে বেরোবে পরে বাবা তার পেছন পেছন এসেছিল। তাকে শাসন করে ফিরিয়ে নিয়ে গিয়ে বিয়েটা জোড়া লাগাতে চেয়েছিল, কিন্তু তাসফিন তো কারো কথা শুনবে না।
সে তার প্রতিশোধ পূর্ণ করেছে। হসপিটালের ভেতর পা দিলেই ফিনাইলের তীব্র গন্ধ নাকে লাগে। এই গন্ধটার সাথে তাসফিন পূর্ব পরিচিত থাকলেও এর সাথে সে কোনোদিনই অভ্যস্ত হতে পারেনি। এই ঘ্রাণটাই তাকে অনেক কথা মনে করিয়ে দেয়, যা তার জন্য সুখকর স্মৃতি না। এই ঘ্রাণে নিজেকেও কেমন অসুস্থ মনে হয়। লম্বা লম্বা পা ফেলে তাসফিন কাঙ্ক্ষিত সেই কামরায় চলে এলো। ভেতরে ঢোকার আগে দরজার সামনে দাঁড়িয়ে নিজেকে ধাতস্থ করে নিল। চোখ বন্ধ করে বড় করে দম নিয়ে বলল, প্রতিবার আসার আগে ভাবি এবারই হয়তো শেষ, কিন্তু তারপরেও আবার আসতে হয়। তাই এবার আর এটা ভাববো না। তোর যতদিন মন চায় আমাকে জ্বালাতন কর, আমি হাঁপাবো না। ভেতরে ঢুকে বেডে সজ্জারত ছোট্ট দেহটির দিকে দেখলে তাসফিনের বুকটা হাহাকার করে ওঠে। আজ 21টা দিন ধরে তার কলিজার টুকরাটা এভাবে শুয়ে আছে। তাকে সামনে দেখেও ছুটে এসে তার উপর ঝাঁপিয়ে পড়ছে না। ভাইয়া ডেকে এটা সেটা আবদার করছে না। সে কষ্ট পাচ্ছে দেখেও একবার উঠে বলছে না। ভাইয়া তুমি কেঁদো না, তোমাকে কাঁদতে দেখলে আমারও ভীষণ কান্না পায়। তাসফিন বেডের পাশে একটা চেয়ার টেনে পিহুর মাথায় পাশে বসল। বোনের হাতটা নিজের হাতে নিয়ে রুদ্ধ কণ্ঠে বলল, তোর প্রতিশোধ আমি নিয়ে এসেছি ছোট্ট পাখি। দেখ, তোর ভাই এখনো বসাতেই আছে। আমার ছোট্ট পাখিটার এই অবস্থার জন্য যারা দায়ী, আমি তাদের সবাইকে সেম কষ্টটা ভোগ করানোর ব্যবস্থা করে এসেছি। তুই একা কেন কষ্ট পাবি? সেই মানুষটারও তো সমান কষ্ট প্রাপ্য, তাই না? পাবে। আজকের পর থেকে সেও আমার মতোই প্রতিশোধের আগুনে জ্বলবে। একমাত্র বোনের কষ্ট কোনো ভাই সহ্য করতে পারে না, কিন্তু তার হাতে প্রতিশোধ নেয়ার কোনো উপায় রাখিনি আমি। প্রতিশোধের আনন্দে তাসফিনের চোখ জোড়া ঝলমল করছে। বুকের ভেতর জ্বলতে থাকা আগুন একটু শীতল হয়েছে। আমি তো আমার কথা রেখেছি, এবার তুইও তোর কথা রাখ। এভাবে শুয়ে না থেকে উঠে পড়তো, আর ভালো লাগছে না। এরকম কেউ করে? মানলাম ভুল আমার ছিল, আমি তোর খেয়াল রাখতে পারিনি। আমার উচিত ছিল এটা দেখা তুই কার সাথে মিশছিস। তুই যাকে নিজের জীবনে জায়গা দিচ্ছিস সে তোর যোগ্য কিনা এটা দেখার দায়িত্ব আমারই ছিল। দায়িত্ব পালন করিনি, তাই বলে শাস্তিটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। তাসফিন এত কথা বলে যাচ্ছে, কিন্তু তার বোনটা ভাইয়ের কোনো কথা শুনছেই না, তার দিকে তাকাচ্ছেও না। পিহুর মুখের দিকে তাকিয়ে তাসফিনের চোখ জ্বালা করতে লাগলো। ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। পিহুটা তাকে এভাবে কষ্ট দিচ্ছে কেন? তাসফিন সদর দরজায় পা রাখতেই তারেক চৌধুরী গম গমে কণ্ঠে ভেসে এলো। তারেক চৌধুরী ছেলের আগে বাড়ি ফিরে ছেলের ফেরার অপেক্ষা করছিলেন। বাবার ডাক শুনেও তাসফিন থামল না। গুনগুন করতে করতে নিজের রুমের দিকে হাঁটা ধরল। তারেক চৌধুরী ছেলের এরকম বেপরোয়া আচরণ দেখে হুঙ্কার ছাড়লেন। দাঁড়াও, কোথায় যাচ্ছ? তাসফিন যেন একটু বিরক্ত হলো। চেহারা থেকে সুখী সুখী ভাবটা কাটিয়ে সেখানে সামান্য বিরক্তি ফুটিয়ে বাবার দিকে ফিরে তাকালো। রুমে যাচ্ছি। আর কোথায় যাব? ঘণ্টাখানেক আগে করে আসা কাজটা কি এই ছেলের মনে নেই? এতবার একটা অন্যায় করেও এতটা সহজ কিভাবে থাকতে পারছে? তার থেকে বড় কথা, এই কাজটাও কেন করেছে? এই কাজটা তুমি কেন করলে? বাবা কিসের কথা বলছে সে যেন কিছুই জানে না, এমন একটা ভাব নিয়ে বলল। কোন কাজ? একটা মেয়েকে বিয়ের আসর থেকে ফেলে চলে এসেছো কেন? মেয়েটাকে তুমিই পছন্দ করেছিলে, বিয়ে করবে না তাহলে তামাশাটা কেন করলে? তাসফিন ঠোঁটে মৃদু হাসি এনে তাচ্ছিল্যের চোখে বাবার দিকে তাকালো। বাবার আজ হলোটা কি? হঠাৎ ভালো মানুষ হওয়ার শখ জাগলো কেন? মিস্টার চৌধুরীকে ভালো মানুষের রূপে ঠিক মানাচ্ছে না। হ্যাঁ মানছি, মেয়ে আমি পছন্দ করেছিলাম, বিয়েও করতাম, কিন্তু এন্ড মোমেন্টে বিয়েটা করতে ইচ্ছে হলো না। বিয়ে করতে ইচ্ছে করলো না? ইচ্ছে করেনি বলে একটা মেয়ের জীবন তুমি নষ্ট করলে? নষ্ট করলাম কই? বিয়ে করে ছেড়ে দিলে জীবন নষ্ট হতো। এখন তো বিয়ের আগেই ছেড়ে দিয়েছি। বাবা তুমি বেশি ভাবছো। তোমার শুধু শুধু টেনশন নেওয়ার কোনো মানে আছে বলো? রুমে যাও না, বড্ড টায়ার্ড লাগছে। তারেক চৌধুরীর ছেলের আচরণে কোনো কিছু বলার ভাষা খুঁজে পেলেন না। তিনি বললেও অবশ্য ছেলের উপর তেমন কোনো প্রভাব পড়বে না। তার রাগকে ভয় পাওয়া এই ছেলে অনেক আগেই ভুলে গেছে। জন্মদাতা পিতার সব কথাই এই ছেলে এখন কৌতুক হিসেবে নেয়। সেখানে তার রাগ বা শাসন করার কোনো অর্থই নেই। তাসফিন ফের গুনগুন করতে করতে সিঁড়ি বেয়ে দোতলায় নিজের রুমে চলে গেল। তারেক চৌধুরী কপালে দুপাশের শিরা চেপে ধরে হতাশ হয়ে বসে পড়লেন। তার ছেলে আজ একটা মেয়ের জীবন নষ্ট করেছে।
বিয়ের আসর থেকে বর চলে আসা একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ের জীবনে অভিশাপ হয়ে দাঁড়াবে। সমাজের মানুষ মেয়েটাকে বাঁচতে দিবে না, কথার তীরে ঝাঁঝরা করে ফেলবে। তাসফিন রুমে এসে লাইট অন করলো না। নিজের রুমে অন্ধকারে চোখ বন্ধ করেও সে চলাফেরা করতে পারবে। বেড কোথায় এটা খুঁজতে তার সমস্যা হবে না। তাসফিন অনুমানের উপর 3 পা চলে এসে দুহাত ছড়িয়ে শরীরের ভার ছেড়ে দিল এবং ঠিক বেডের মাঝ বরাবর পড়ল।